আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করছি আজ দা গল্প। লেখিকা সাবিলা সাবি, পর্ব সংখ্যা ৩৮। চারিদিক প্রখর নিস্তব্ধ। প্রাসাদের ছাদ জুড়ে গম্ভীর এক বাদ্য বাজছে যেন। বিচার সভা বসেছে এলড্রা প্রাসাদের কেন্দ্রস্থলে, যেখানে বহু বছর পর ডাকা হয়েছে এমন এক গণসম্মেলন যেখানে ভেনাসের প্রায় অর্ধেকাংশের ড্রাগন প্রতিনিধিরা হাজির হয়েছে। সেখানে আজকে সিংহাসনে বসে আছেন এলড্রা রাজ্যের রাজা জেনথ ড্রাকনিস, জ্যাসপারের পিতা। তার মুখ শক্ত কঠিন, কিন্তু চোখের গভীরে অদ্ভুত এক টানাপোড়েন রয়েছে। তার পাশে বসে আছেন ফ্লোরাস রাজ্যের রাজা জারেন এবং বড় রাজকন্যা লিয়ারা, ফিওনার মা। লিয়ারা চুপ, তবে চোখে মুখে ভীষণ ধিক্কার রয়েছে। সম্মেলনের মুখপত্রে দাঁড়িয়ে আছেন এক প্রবীণ ড্রাগন প্রতিনিধি, নাম কুন থাত, আর তিনি সর্বপ্রথম নিস্তব্ধতা ভেঙে বলে উঠলেন, এই সভা ডাকা হয়েছে এক অপরাধের বিচারের জন্য। এক ড্রাগন প্রিন্স, একজন ভেনাসের উত্তরাধিকারী, নিজের হাতে প্রাণ নিয়েছেন আরেক অভিজাত ড্রাগনের, আলাইরার। আমরা জানতে চাই কেন তিনি আলাইরাকে হত্যা করলেন। ড্রাগন জনতারা উত্তাল হয়ে উঠলেন। কেউ চিৎকার করে বলতে লাগলেন, জ্যাসপার অরিজিন ভেনাসের প্রিন্স হওয়ার যোগ্য নয়। ড্রাগনের রক্ত হয়ে আরেক ড্রাগনের রক্ত ঝরালো, সে কিভাবে শাসন করবে গোটা ভেনাসের? জ্যাসপার চুপচাপ দাঁড়িয়ে আছে, মাথা উঁচু করে, তবে তার সবুজ চোখজোড়া সামনের দিকে স্থির, মুখে কোনো শব্দ নেই। প্রাসাদের ভেতরে মৃত্যু নেমে এসেছে যেন। কাঠগড়ার মতো বক্সে দাঁড়িয়ে আছে প্রিন্স জ্যাসপার, আর তার সামনে রাখা এক টুকরো কাগজ। সবার সামনে উচ্চ কণ্ঠে এক ড্রাগন প্রতিনিধি বলে উঠল, এই চুক্তিপত্রে স্বাক্ষর করুন প্রিন্স অরিজিন। আজ থেকে আপনি আর ভেনাসের কোনো রাজ্যের উত্তরাধিকারী নন। আপনি শিরোপা বাতিল করা হচ্ছে। কেউ কোনো কথা বলেনি। রাজা ড্রাকনিস চুপচাপ বসে আছেন, তার চোখ স্থির, মুখটা অনড় হয়ে আছে। তার হৃদয়ে কী চলছে তা বোঝার উপায় নেই। তিনি একজন রাজা, সত্য মিথ্যা তার কাছে নয়, বরং শাসন আর শৃঙ্খলাই শেষ কথা। জ্যাসপার তাকিয়ে থাকে নিজের নামের ওপর, তার কলম ধরা হাত একটু কাঁপতে থাকলো। সবার চোখ সেই কাগজের দিকেই। প্রিন্স সই করবেন কিনা তা দেখার জন্য সকলে অধীর আগ্রহে। চারিদিকে শুধু নীরবতা। সবার সামনে রাখা সেই কাগজ যেটাতে স্বাক্ষর করলেই জ্যাসপার আর ভেনাসের প্রিন্স থাকবে না। হলরুমে টান টান উত্তেজনা বিরাজমান। অন্য রাজ্যের ড্রাগনরা ফিসফিস করছে। রাজা ড্রাকনিস চুপ। তিনি জানেন শাস্তি সকলের জন্য সমান হওয়া উচিত। জ্যাসপারের চোখ নিচের দিকে, হাতে কলম ধরা, সই করতে যাবে ঠিক তখনই, থামো প্রিন্স। এক নারীর শ্বাসরুদ্ধকর কড়া কণ্ঠ ভেসে আসে হলরুমের দরজার দিক থেকে। সবার চোখ ঘুরে যায় সেখানে। ফিওনা। সে দৃঢ় পায়ে সবাই প্রবেশ করে, পরনে সাদা রঙের গাউন বিশিষ্ট পোশাক, চোখে রাগ আর খানিকটা অভিমান। তার চোখে একটাই কথা, তুমি এটা করতে পারো না জ্যাসপার। সবার মাঝে ফিস শুরু হয়। ফ্ল্যাশব্যাক। আজকে সকালে ফিওনার চোখ ভেজা। সে চিৎকার করে বলে, তুমি কেন সবাইকে মিথ্যা বলেছ প্রিন্স? কেন বলছো না ওকে আমি মেরেছি? আমি বলে দেবো সবাইকে সত্যিটা। আমি নিজে গিয়ে বলবো আজকে সভায়। জ্যাসপার চুপচাপ বসেছিল, তার চোখে অবিচলতা। না ফিওনা, সে বলছিল নিচু গলায়, তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো তাহলে চুপ করে থাকবে একদম। এই খুনের বোঝা আমি বইতে পারবো, তুমি পারবে না ফিওনা। ফিওনা কাঁদতে কাঁদতে বলল, এটা অন্যায় প্রিন্স। জ্যাসপার তাকিয়ে বলে, আমি ড্রাগন প্রিন্স এবং তোমার হাজবেন্ড, এই দুটোর মধ্যে একটাকে বেছে নিতে বললে আমি তোমাকে বেছে নেব ফিওনা, বাকি সব কিছু আমি ছেড়ে দেব। ফিওনার চোখ রাগে জ্বলছে। তুমি কি ভাবছো তুমি সবসময় সিদ্ধান্ত নেবে আর কেউ নিতে পারবে না? আমি কিছুতেই তোমাকে সবাই যেতে দেব না। জ্যাসপার ঠান্ডা গলায় বলে, তুমি কি বুঝতে পারছো না ফিওনা? আমি তোমার জীবনে কোনো প্রকার ঝুঁকি নিতে দেব না। তুমি আজ সবাই কেন কোথাও যাবে না? ফিওনা কিছু বলার আগেই দরজা বন্ধ হয়ে যায়। জ্যাসপার নিজের হাতে তাকে কক্ষে আটকে দেয়। কক্ষে বসে ফিওনা পা দিয়ে বারবার আঘাত করে দরজায় আর চেঁচাতে থাকে, প্রিন্স দরজা খোলো, আমাকে যেতে দাও। ঠিক তখনই জানালার পাশে একটা টোকা। শান্ত হও ফিওনা। একটা চেনা মুখ, অ্যাকোয়ারা। সে আস্তে করে জানালা খুলে। ফিওনা তখন অ্যাকোয়ারাকে সবটা বোঝায়, আর সবটা শুনে অ্যাকোয়ারা বুঝতে পারে ফিওনাকে সাহায্য করে বের হতে। ফিওনা জানালা দিয়ে বেরিয়ে আসে। বর্তমানে ফিওনা চিৎকার করে বলে ওঠে, 1 মিনিট, ওই কাগজে সই করার কোনো দরকার নেই। প্রিন্স কাউকে খুন করেনি। রাজা ড্রাকনিস অবাক। জারেন, লিয়ারা আর বাকি ড্রাগনরাও ফিসফিস করে ওঠে, আমি মেরেছি আলাইরাকে। ফিওনার কণ্ঠ নৃশংস। আর কেন মেরেছি সেটাও বলবো। ফিওনার কথাটা সবার কানে পৌঁছানো মাত্র হতবাক লিয়ারা, রাজা জারেন, এথিরিয়ান, থারিনিয়াস, আলবিরা সবাই হতবাক হয়ে চেয়ে আছে, কারণ তারা ভাবতেও পারেনি ফিওনা কাউকে খুন করা তো দূর, কাউকে আঘাতও করতে পারে।
ফিওনা সবার গুঞ্জন উপেক্ষা করে বলতে থাকে। জ্যাসপার এগিয়ে আসতে চাইলেও পারছে না, কারণ সে এই মুহূর্তে যেখানে দাঁড়ানো সেটা ভেনাসের একটা কাঠগড়া, আর যেটা পেরিয়ে আসা তার পক্ষে যতক্ষণ পর্যন্ত ফয়সালা না হবে ততক্ষণ সম্ভব না। আলাইরা সকল খাবারে নিউট্রিসাল 77 নামের এক ধরনের বিষাক্ত কেমিক্যাল মিশিয়েছিল, যা ধীরে ধীরে নার্ভ সিস্টেম দুর্বল করে ফেলে এবং অজ্ঞান অবস্থা থেকে অঙ্গ প্রত্যঙ্গ অবাস করে মৃত্যুর দিকে ঠেলে দেয়। এই কেমিক্যাল শুধু প্রাণঘাতী নয়, বরং ড্রাগনের অভ্যন্তরীণ আগুন নিয়ন্ত্রণের ক্ষমতাও ধ্বংস করে। ফিওনা এক নাগাড়ে কথাগুলো বলতে থাকে, তারপর আবার থেমে গেল। দ্বিতীয়ত, আলাইরা প্রিন্সকে অচেতন করে কৌশলে তাকে ছোঁয়ার চেষ্টাও করে। এটাই কি যথেষ্ট না যে একজন প্রিন্সের সম্মান নষ্ট করার চেষ্টা করেছে, যে গোটা ভেনাসের প্রিন্স, তার মান সম্মানকে ক্ষুণ্ণ করতে চেয়েছিল? তৃতীয়ত, আমার পুরো পরিবার, রাজপরিবারের খাবারেও ছিল সেই কেমিক্যাল। মানে সে শুধু এক ব্যক্তিকে নয়, পুরো রাজসভাকে দুর্বল করে রাজ্য কুক্ষিগত করতে চেয়েছিল। চতুর্থত, আমি পুরো ড্রাগন না, আমি পৃথিবীর একজন মানবী। আমি পুরোপুরি ভেনাসের আইনের আওতাভুক্ত নই, আর আমি যাকে মেরেছি সে একজন অপরাধী। আলাইরার অপরাধ এমনিতেই মৃত্যুদণ্ডের যোগ্য। সম্পূর্ণ সভা স্তব্ধ, কেউ নিঃশ্বাস নিচ্ছে না। ফিওনার কথা শেষ হতেই পুরো সভা এক মুহূর্তের জন্য নিস্তব্ধ। রাজা ড্রাকনিসের চোখে প্রথমবার একটু আন্দোলন। জারেনের মুখ পাথরের মতো কঠিন, আর লিয়ারার চোখ বিস্ফোরিত। একজন বিজ্ঞানী ড্রাগন উঠে দাঁড়ায় আর বলে, নিউট্রোসিনসাল 77 এর নমুনা আমি বিশ্লেষণ করেছি। ফিওনা ঠিক বলছে, ওটা ছিল মৃত্যুর ফাঁদ। সবাই একে অপরের দিকে তাকায়, ফিসফিস করতে শুরু করে। রাজা জারেন তখন উঠে দাঁড়ান এবং গম্ভীর গলায় বলেন, আমার ভাগ্নে যে কাজ করেছে তা একদম ঠিক করেছে। যে কাজ অন্য কেউ পারে নাই সেই সাহসিকতা দেখিয়েছে সে, এবং যে অপরাধ অ্যালাইরা করেছে তাতে ফিওনার সিদ্ধান্ত সঠিক ছিল। এই শাস্তির ন্যায্য একদম। তৎক্ষণাৎ লিয়েরা বলে ওঠে, আমিও একমত। আমার মেয়ে ফিওনা যদি না রুখত তাহলে আজ আরও অনেকের প্রাণ যেত। ভবিষ্যতে সে এমন অপরাধ আরও করত। তখন একজন জ্যেষ্ঠ ড্রাগন উঠে দাঁড়ায়, আমরা ভুল করেছি, আমরা প্রিন্সকে ভুল বুঝেছি, আমরা সত্যি ক্ষমা প্রার্থী। আরেকজন ড্রাগন মাথা নিচু করে বলে, আমরা প্রিন্সের পদত্যাগ চাই, কিন্তু মিথ্যা তথ্যের ওপর দাঁড়িয়েছিলাম, ক্ষমা চাইছি প্রিন্স। সভা জুড়ে ধ্বনি ওঠে, প্রিন্স আমাদের গর্ব। আর এখন ফ্লোরাস রাজ্যের প্রিন্সেস ফিওনা বাঁচিয়েছে এলড্রা রাজ্যের সম্মান আর প্রিন্সের সম্মান। সবার সম্মুখে একজন প্রবীণ ড্রাগন হাঁটু গেড়ে বসে মাথা নিচু করে বলে, ক্ষমা করবেন প্রিন্স আর প্রিন্সেস ফিওনার সাহসিকতা আমাদের চোখ খুলে দিয়েছে। জ্যাসপার শুধু তাকিয়ে আছে ফিওনার দিকে, একবারের জন্য চোখ সরাচ্ছে না। জ্যাসপার নিজের মনে বলে ওঠে, তুমি আমাকে হারতে দাওনি, তুমি আজ আবার প্রমাণ করেছ তুমি একমাত্র যোগ্য সঙ্গিনী, আমার হামিংবার্ড। রাজা ড্রাকনিস, যিনি এতক্ষণ কিছু বলেননি, প্রথমবার বলে উঠলেন, আজ এক মানবী কন্যা, আমার একমাত্র পুত্রবধূ, আমার প্রিন্সের অর্ধাঙ্গিনী আজ সম্মান বাঁচিয়েছে আমাদের এলড্রা রাজ্যের। আর আমার ছেলেরও। আমি গর্বিত, শুধু একজন রাজা না, একজন পিতা হিসেবেও। সেই সঙ্গে সবাই করতালি দিয়ে উঠল। সূর্যের সোনালি আলো কাচের জানালা ছুঁয়ে কক্ষের ভেতরে ঢুকছে। বাতাসে হালকা সুরভি আর নীরবতা। কক্ষের এক কোণে দাঁড়িয়ে আছে জ্যাসপার, তার চোখে রয়েছে অতল প্রশান্তি। তার পাশে ধীরে ধীরে হেঁটে আসছে ফিওনা। ফিওনা ধীরে ধীরে বলে, তুমি কেন আমার জন্য এত করো প্রিন্স? কেন বারবার নিজেকে বিপদের মধ্যে ফেলো তুমি? জ্যাসপার চুপ করে তার দিকে তাকিয়ে থাকে, তারপর এক ধাপ এগিয়ে আসে। তার কণ্ঠস্বর ভাঙে নীরবতা। তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি, আর ভালোবাসা মানে আগলে রাখা। আমি আমার সর্বোচ্চ দিয়ে তোমাকে আগলে রাখতে চাই। তুমি ছাড়া আমি অসম্পূর্ণ, আমার হৃদয় শূন্য হয়ে যায়। ফিওনা চোখ সরাতে যায়, কিন্তু পারে না। জ্যাসপার তার গাল ছুঁয়ে বলে, তুমি এখন আমার রক্তে, আমার নিঃশ্বাসে, সবকিছুতে মিশে আছো। ফিওনার চোখ ভিজে যায়, সে ফিসফিস করে বলে, আর আমি তোমার জন্য নিজের জীবন দিতেও প্রস্তুত। তোমাকে হারানোর ভয়ে আমি সবাইকে সত্যি বলেছি, কারণ আমি আজকে সত্যি না বললে ওরা তোমাকে শাস্তি দিত, আর সেই শাস্তির কারণে তোমাকে আমার থেকে দূরে থাকতে হতো। আমি সব সহ্য করতে পারলেও তোমার শূন্যতা সহ্য করতে পারবো না প্রিন্স। জ্যাসপার আর কথা বলে না। ফিওনার কপালে নরম করে একটা চুমুক হয়, তারপর ফিওনাকে বুকের মধ্যে টেনে নেয়। তার ডান হাত ফিওনার চুলে বিলিয়ে দেয়, আর বা হাত দিয়ে কোমর জড়িয়ে রাখে। জ্যাসপার আস্তে ফিসফিস করে বলে, আমার হামিংবার্ড, তোমার জন্য আমি এলড্রা রাজ্য ছাড়তেও রাজি। ফিওনা তার বুকে মুখ গুজে ফেলে, না, কোথাও যেতে হবে না, তুমি শুধু আমার চোখের সামনে থেকো।
বিকেলের আলো হালকা হয়ে পড়েছে। আকাশের নিচে দাঁড়িয়ে ফিওনার চোখ জ্বলজ্বল করছে উত্তেজনায়। ফিওনা হেসে বলল, আজ আমি ঘুরতে যেতে চাই প্রিন্স। অনেক কষ্ট আর চাপের পর আজ একটু ফ্রেশ হাওয়া চাই আমার। জাসপার কিছু না বলে মাথা নাড়ে। মুহূর্তেই তারা স্থানান্তরিত হয় ভেনাসের একটি পুরনো শহরে এলাকায়। একটা সময়ের বিখ্যাত গেম জোন, কিন্তু এখন ধ্বংসস্তূপ, ভাঙা দেওয়াল, পোড়া গন্ধ, ছেঁড়া ব্যানার। ফিওনার মুখ থমকে যায়। ফিওনা চোখ বড় বড় করে বলে, এটা তো আমি একবার এসেছিলাম এখানে, কত সুন্দর ছিল সব। এই অবস্থা কি করে হলো প্রিন্স? জাসপার ঠান্ডা গলায় বলল, আমি করেছি। ফিওনা ঘুরে তাকায় জাসপারের দিকে, মুখে অবিশ্বাসের ছাপ। ফিওনা আবেগে কাঁপা কণ্ঠে বলে, তুমি? কিন্তু কেন করেছো এটা? জাসপার এগিয়ে আসে, চোখে অদ্ভুত তীব্রতা। তোমার কি মনে হয় ফিওনা আমি কিছু জানি না? এই গেম জোনে তুমি এসেছিলে পাতি সেনাপতিটার সাথে, হাসছিলে, খেলছিলে, সময় কাটিয়েছিলে। এক মুহূর্তে জাসপার থেমে বলে, তুমি হয়তো জানো না ফিওনা, আমার কাছে তুমি আসলে কি? তোমার পাশে কাউকে দেখলে না, ভাবলেও আমার ভেতরে ড্রাগনটা পাগল হয়ে যায়। আমি সহ্য করতে পারি না। ফিওনা স্তব্ধ, কিছু বলতে পারে না। সে ধীরে ধীরে ভাঙা গেম মেশিনের পাশে দাঁড়ায়, তারপর ফিসফিস করে বলে, তুমি এতটা আমাকে ভালোবাসো যে শুধু ঈর্ষাতেই সবকিছু ভেঙে দিলে? জাসপার কাছে এসে তার দুবাহু ধরে বলে, তোমার হাসির কারণ, তোমার কান্নার কারণ, এমনকি তোমার নিঃশ্বাস নেওয়ার কারণটাও শুধু আমি হব ফিওনা, শুধু আমি। ফিওনা ধীরে ধীরে ভাঙা মেঝেতে হাঁটতে লাগলো। একসময় হেসে বলে উঠল, গেমগুলো খুব সুন্দর ছিল প্রিন্স। সত্যি বলতে আমার খুব ভালো লেগেছিল এই জায়গাটা, আমি অনেক আনন্দ পেয়েছিলাম। জাসপার এক মুহূর্ত চুপ থাকে, তারপর তার চোখে ফিরে আসে সেই চিরসেনা সংকল্প। এক সপ্তাহের মধ্যে আমি এলডর রাজ্যের মূল ফটকের ঠিক সামনে একটা নতুন গেম জোন বানাবো। একদম তোমার পছন্দ মতো গেম থাকবে সেখানে, আর রেসিং, স্পেস শুটিং, মিরর মেজিং, ক্যান্ডি বক্স, যা চাও তাই থাকবে। ফিওনা একটু অবাক হয়ে বলল, তুমি কি সিরিয়াস? জাসপার মাথা নাড়ল, ইয়েস আই এম সিরিয়াস। আর গেম জোনে তুমি ছাড়া আর কেউ ঢুকতে পারবে না, কেবল সেটা হবে তোমার রাজ্য। ফিওনার চোখে বিস্ময়, কণ্ঠে মৃদু হাসি। কিন্তু এটা তো অনেক খরচের ব্যাপার প্রিন্স, এত বড় একটা জিনিস। জাসপার হালকা হেসে বলল, বেশি না, মাত্র 500 মিলিয়ন মার্কিন ডলার লাগবে। ফিওনা চোখ মেলে তার দিকে তাকায়, তুমি মজা করছো? জাসপার চোখ টিপে বলে, তোমার মুখের হাসি আর তোমার আনন্দ এই মহাবিশ্বের সব মুদ্রার চেয়েও আমার কাছে দামি। তবে যদি খরচের কথা বলো তাহলে বলবো হ্যাঁ, আমার ব্যাংক ব্যালেন্স একমাত্র তুমি খালি করে দিবে। ফিওনা হেসে ফেলে, চারপাশের ভাঙা দেওয়াল, ধুলোর গন্ধ, তবুও ওই মুহূর্তটায় মনে হয় ওরা যেন দাঁড়িয়ে আছে একদম নতুন এক জগতের দোরগোড়ায়। সিলভা ক্লান্ত হয়ে ক্লাস শেষে ধীরে ধীরে বেরিয়ে আসে ভবন থেকে, হাতে বই ধরা, হালকা ক্লান্ত মুখে হাঁটছে। ঠিক তখনই রাস্তার ওপাশে চকচকে একটা গাড়ি খুলে দাঁড়িয়েছে এক সুদর্শন পুরুষ, এথেরিয়ান। এক হাত পকেটে, অন্য হাত গাড়ির দরজা ধরে দাঁড়িয়ে আছে, মুখে শান্ত আত্মবিশ্বাসী হাসি। এথেরিয়ান, চলো, আজকের ক্লাস তো শেষ, এবার কিছু মুহূর্ত আমার জন্য রাখো। সিলভা চমকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর হালকা মাথা নিচু করে গাড়ির দিকে এগিয়ে যায়। দুজনে উঠে পড়ে গাড়িতে। গাড়ি এগিয়ে যায় ফ্লোরাস রাজ্যের বাইরের পাহাড়ি পথের দিকে। বিকেলের নরম বাতাসে চুল উড়তে থাকে দুজন পাশাপাশি বসে। কিছুক্ষণ কোনো কথা হয় না, বাতাসের শব্দ আর একে অপরের নিঃশ্বাস ছাড়া চারপাশ নিস্তব্ধ। গাড়ির মধ্যে বসে সিলভা অন্যদিকে মুখ ফিরিয়ে রাখে। গাড়ির কাচের পাশে তাকিয়ে থাকা মুখের লজ্জার রং ফুটে আছে। গতকাল রাতের কথা ভেবেই সিলভা লজ্জায় রক্তিম হয়ে আছে। সেদিন রাতে তাদের ভালোবাসার মুহূর্ত থেমে যাওয়ার পর সিলভা ফিরে যায় নিজের প্রাসাদে। এথেরিয়ান চুপচাপ গাড়ি চালাচ্ছে, মাঝে মাঝে চোখ যায় পাশে বসে থাকা মুখ লুকানো সেই মেয়েটার দিকে। এথেরিয়ান নরম কণ্ঠে বলে, এত কি ভাবছো? বাই এনি চান্স তুমি কি গত রাতের কথা ভেবে লজ্জা পাচ্ছ? সিলভা একবার তাকিয়ে পুনরায় চোখ সরিয়ে বলল, এভাবে সরাসরি কেউ জিজ্ঞেস করে? এথেরিয়ান হেসে বলে, আমি এমনটাই। তুমি আমার দিকে তাকাচ্ছ না, ঠিক আছে, তাকাতে হবে না, শুধু অনুভব করো আজকে লং ড্রাইভে যাব। সিলভা একটু নরম স্বরে জিজ্ঞেস করলো, প্রাসাদে কেউ জানে যে তুমি সাসপেন্ড হয়েছ? এথেরিয়ান জানালার বাইরে তাকিয়ে নিঃশব্দে মাথা নাড়ল, তারপর ধীর কণ্ঠে বলে উঠল, না, এখনো কেউ জানে না। প্রাসাদে এমনিতেই একটা ঝামেলা চলছে, এখন এসব বললে আরো চিন্তার বোঝা বেড়ে যাবে। সিলভা চিন্তিতভাবে তাকালো ওর দিকে। তুমি সব একা একা সামলাচ্ছ কেন রিয়ান? আমি তোমার পাশে আছি, জানো তো। এথেরিয়ান তখন হালকা হাসলো, ওর গলাটা একটু নরম হলো। তুমি পাশে আছো বলেই তো আমি এখনো নিশ্চিন্ত আছি। সিলভা তখন হেসে বলল,
তুমি এমনিতেও সব বিষয়ে নিশ্চিন্তেই থাকো, ভেনাস উল্টে গেলেও। এথিরিয়ান সামান্য হাসলো সিলভার কথায়, কারণ এথিরিয়ান কখনোই কোনো বিষয় সিরিয়াস হয় না। গাড়ির মধ্যে মুহূর্তটা কিছুক্ষণের জন্য নীরবতায় ডুবে গেল। তাদের চোখে যেন এক অদৃশ্য বোঝাপড়া, ব্যথার, নির্ভরতার আর একরাশ অমীমাংসিত অনুভূতির। অতিথি কক্ষের দরজাটা খোলার মুহূর্তে একবারের বুকের মধ্যে যেন কিছু একটা কেঁপে উঠল। ঘরটা নিঃশব্দ, ধুলোহীন, কিন্তু সেখানের বাতাসের মধ্যে ভেসে বেড়াচ্ছে এক পরিচিত গন্ধ, এক অদৃশ্য স্পর্শ। লিওঝান। প্রথমে সে ধীরে ধীরে পা ফেলে ঘরটিতে ঢুকে পড়ল। চোখ ঘোরায় জানালার দিকে। সোফা, ডেস্ক, বইয়ের তাক সবকিছুই যেন তার মনের ভেতরে জমে থাকা কোনো পুরনো স্লাইড শোর মতো। ঘরে এই কয়দিনে তার সাথে কিছু সময়ের জন্য ছিল। লিওঝান অসুস্থ ছিল, একবারে রাত জেগে তার সেবা করেছে। সবকিছুই এখন অতীত, কিন্তু দেয়ালের রং, বাতাসের ছোঁয়া, নিঃশ্বাসের ভার সব যেন বলে দিচ্ছে সে এখনো তোমার খুব কাছাকাছি আছে। হঠাৎ চোখ পড়ে বিছানার কোণে হালকাভাবে গুটানো একটা সাদা শার্ট, ভাঁজ করা না, তবুও গোছানো। একবার সেটা হাতে তুলে নেয়। প্রথমে একটু থেমে যায়, তারপর শার্টটা মুখের কাছে আনে, চোখ বন্ধ করে এক গভীর শ্বাস নেয়। লিওঝান। শার্টের গন্ধে ভেসে আসে কেবল একটি অনুভব, নরমভাবে জড়িয়ে ধরার মতো একটি আত্মিক উষ্ণতা। মনে হয় লিওঝান তাকে জড়িয়ে ধরে আছে, একটি প্রিয় অস্তিত্ব, একটা চাপা শ্বাস, একটি না বলা কথার আশ্রয়। শুধু গন্ধেই ভালোবাসা ঝরে পড়ে। চোখ খুলে একবারে এক মুহূর্ত দম নেয়, তারপর চুপচাপ সেই শার্টটা নিজের গায়ে পরতে শুরু করে। বোতামগুলো গুছতে থাকে, তার চোখের জল এসে যায়, তবুও সে হাসে, কারণ এই কাপড়টুকুতে যেন তার পুরো ভালোবাসা ধরে রাখা আছে। শার্টটা ওর শরীর ছুঁয়ে যায়, যেন বলে, আমি আছি তোমার পাশেই, তোমার অস্তিত্বে। এলড্রা রাজ্যের গোপন ল্যাবের কাচের দরজা খুলে গেল ধীরে। আলবিরা ঢুকলো প্রথমে। চুলে হালকা সোনালি আভা ছড়িয়ে আছে, চোখে রয়েছে আগুনের দীপ্তি, তার পেছনে থারিনিয়াস, গম্ভীর, বুদ্ধিদীপ্ত ড্রাগন পুরুষ। জ্যাসপার হ্যালো প্রজেকশন চালু করলো। বেগুনে ঝলমলে পাথর, লুমেনকো অরব এর ছবি ঘুরতে লাগলো বাতাসে। জ্যাসপার তাদের দুজনের উদ্দেশ্যে বলল, তোমরা জানো এই পাথর পৃথিবীর একমাত্র জ্বালানি ব্যবস্থাকে পাল্টে দিতে পারে, কিন্তু আমরা যদি একে কেবল শক্তি হিসেবে না দেখে একটি এক্সক্লুসিভ রত্ন, অস্ত্র, শক্তি, এমনকি হেলথ সেক্টরে বিক্রি করি, তাহলে আমাদের আয় হবে। জ্যাসপার পাশে থাকা হলোগ্রাফ দেখালো 1,000 মিলিয়ন মার্কিন ডলার সম্ভাব্য প্রথম ধাপের লেনদেন। রাত তখনও গভীর হয়নি। এলড্রা ল্যাব, কাচের দেওয়ালের ভেতরে আলোর রশ্মি তখনও ঘুরছে। জ্যাসপার এবার হলো মাপের পাথরের গঠন দেখাতে লাগলো, তার কণ্ঠে রহস্যময় চাপা উত্তেজনা। এগুলো সাধারণ পাথর নয়, এরা জীবন্ত মাইক্রো কোডেড এনার্জি ধারক। বিজ্ঞানীরা বলে এদের সাইলেন্ট হিলার্স। আলভিরা চোখ মেলে তাকালো। সাইলেন্ট হিলার্স মানে? জ্যাসপার ধীরে ধীরে বলল, তুমি যদি এইগুলো দিয়ে জুয়েলারি বানাও আর সেটা কেউ পরে, তাহলে প্রথমে ওর শরীরে মাইগ্রেন কমে যাবে, তারপর স্ট্রেস হ্রাস পাবে, হৃদস্পন্দন স্বাভাবিক হবে এবং ধীরে ধীরে হার্ট অ্যাটাক, ক্যান্সার বা স্নায়বিক জটিলতা নিরাময়ের দিকে যাবে। কিন্তু মজার ব্যাপার কি জানো? সে থামলো। মানুষ পুরোপুরি সুস্থ হবে না, শুধু ভালো থাকতে শুরু করবে, ডাক্তারের কাছে কম যাবে, কিন্তু কারণ বুঝবে না। একটা অভ্যন্তরীণ শক্তি তৈরি হবে, আর সেই শক্তির মাঝেও তার জীবন ঝুলে থাকবে লুমেনকোর আশপাশেই। জ্যাসপার চোখ নিচু করে শান্ত নিচু কণ্ঠে বলল, আমি এবার পৃথিবীতে যাব না। আলভিরা কৌতূহল ভরে তাকালো। আপনি যাচ্ছেন না প্রিন্স? কিন্তু কেন? জ্যাসপার ধীরে ধীরে মাথা নাড়ল। ফিওনাকে এখানে একা রেখে আমি যাব না। এই প্রজেক্ট এখন পুরোপুরি তোমার আর থারেনিয়াসের হাতে। আমি এখান থেকে সবকিছু পর্যবেক্ষণ করব। সময় এসেছে অন্য কিছু নিয়ে কাজ করার। থারেনিয়াস ভুরুকুচকে বলল, আপনি কি নিশ্চিত? আপনি না থাকলে পৃথিবীর মানুষের সঙ্গে প্রথম লেনদেনটা কঠিন হয়ে পড়বে প্রিন্স। জ্যাসপার তাকিয়ে থাকলো হলো ম্যাপে ঘূর্ণায়মান পাথরের প্রতিচ্ছবির দিকে, তার চোখে চিন্তার ছায়া। আমার কাজ ছিল এটা তৈরি করা, পথ দেখানো। এখন কাজটা শেষ করো তোমরা। আমি চাই না ওরা আমার মুখ মনে রাখুক, শুধু লুমেনাকো অরবের নামটাই থাকুক তাদের মনে। চীনের বেইজিংয়ে রাত 11টা। বেইজিং ইউনিয়ন মেডিকেল কলেজের হাসপাতালের বাইরে হালকা কুয়াশা, জানালার ভেতরে আলো জ্বলছে। জম্বিদের সেই বিভীষিকাময় রাতের পর হাসপাতাল আবার নতুন করে পথ চলা শুরু করেছে। ধ্বংসস্তূপ আর রক্তের দাগ মুছে ফেলে তারা এখন আধুনিক প্রযুক্তিতে সজ্জিত, পুরোপুরি সুরক্ষিত এক মেডিকেল দুর্গ। লিওঝান পৃথিবীতে ফেরার পর থেকে এই হাসপাতালের পুনর্গঠনের কাজে ব্যস্ত হয়েছিল। অপারেশন থিয়েটারে রাতের পর রাত জরুরি ওয়ার্ডে তার নিঃশ্বাসের সঙ্গে জড়িয়ে গেছে হাসপাতালের নিঃশব্দ শব্দগুলো।
সে জানে মানুষের শরীরের ক্ষত মেরামত করা যায়, কিন্তু মনের মধ্যে জমে থাকা ভয় আর শোক সেগুলো সারতে সময় লাগে। একটা বিশেষ ভিআইপি রুমে বসে আছে লিউঝান, পরনে হালকা নীল ডাক্তারি পোশাক, চোখে ক্লান্তি কিন্তু গম্ভীর চেহারা। টেবিলের চারপাশে চায়ের কাপ ঠান্ডা হয়ে আছে। তার বাবা মা চীনে এসেছে বহুদিন পর। তার বাবা মিস্টার লিউ হুইচেন চীনের জাতীয় স্বাস্থ্য গবেষণা ইনস্টিটিউটের প্রধান কর্মকর্তা হিসেবে একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এবং বায়োমেডিক্যাল গবেষক। তার গবেষণা এবং আদান বায়োমেডিক্যাল সায়েন্সে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তিনি জাতীয় এবং আন্তর্জাতিকভাবে খ্যাতি লাভ করেছেন। লিউঝেনের মা মেই শিওয়েন একজন খ্যাতনামা টেকনোলজি গবেষক। তার মুখে নরম হাসি, কিন্তু চোখে এক ধরনের উদ্বেগ। লিউঝেনের মা বললেন, জান, এবার তো ঠিক সময়। যুদ্ধ ঝড় অনেক হলো, এখন নিজের জীবন নিয়েও ভাবতে হবে তোমাকে। বাবা গম্ভীর গলায় বললেন, তুমি এখন আগে থেকে ভালো আছো, ভালো একটা পদে আছো, কিন্তু সারাক্ষণ হাসপাতাল নিয়ে থাকো। একটু থামো, এবার চারপাশটা দেখো। ফিওনা তো আর নেই তোমার জীবনে। তাহলে এভাবেই কি জীবন শেষ করে দেবে? কাউকে না কাউকে তো জীবনে জড়াতেই হবে। লিউঝান চুপ করে আছে। মা এগিয়ে এসে বললেন, আমরা একটা প্রস্তাব পেয়েছি। খুব ভদ্র শিক্ষিত একটা মেয়ে, বেইজিংয়েই থাকে। ওর বাবা মাও তোমার মতো স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত। লিউঝান শান্ত স্বরে বলল, আমি এখনো প্রস্তুত না মা। আমার ভেতরে কিছু ঘুরছে, কিছু প্রশ্ন যেগুলোর উত্তর আমি নিজেই জানি না। বাবা কড়া গলায় বললেন, সব প্রশ্নের উত্তর আগে থেকেই মেলে না। অনেক সময় মানুষকে ভরসা করে এগোতে হয়। তুমি সেই জম্বির আক্রমণ থেকে বেঁচে ফিরেছ। এটা স্রেফ কাকতালীয় ছিল না। মা চোখ সরিয়ে জানালার বাইরে তাকিয়ে বললেন, এত মানুষের জীবন বাঁচাও তুমি, কিন্তু নিজের জীবনে তো একা হয়ে আছো জান। রুমে কিছুক্ষণ নীরবতা। লিউঝান ধীরে ধীরে উঠে দাঁড়ায়, জানালার বাইরে তাকিয়ে বলে, আমার জীবনটা সহজ না মা, কিন্তু যদি কাউকে পাশে চাই তবে সে হবে এমন যে আমার ভিতরের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা মেনে নিয়ে আমার সাথে থাকবে। তার মা বাবা পরস্পরের দিকে তাকালো, চুপচাপ হয়ে গেলেন তারা।